শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিগত দিনে ক্লাসে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং ওখান থেকে দেখো 4টা পাঠ কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গিয়েছিল। যেহেতু আশা করি তোমরা এই পূজার ছুটিতে সেটা খুব ভালো করে পড়েছো। আজকে আমরা পাঠ 5 নিয়ে আলোচনা করব। তোমরা একটু বইটা খুলো, সপ্তম অধ্যায়ের পাঠ 5 নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। আমাদের সপ্তম অধ্যায়ের পাঠ 5-এ আছে কি? দক্ষ জনশক্তি। আমরা এর আগে কিন্তু অর্থনীতির বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেছি, অর্থনৈতিক খাতগুলো নিয়ে আলোচনা করেছি, কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায় এগুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব এই অর্থনৈতিক উন্নয়নের ধারা আরও ভালো করার জন্য আমাদের কী করতে হবে, এই যে আমাদের যে জনগণ আছে সেগুলোকে কিভাবে, তাদেরকে আমরা কিভাবে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক কি কর্মকাণ্ডে ব্যবহার করতে পারি বা কাজে লাগাতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু বইটা খুলো, দেখো বইতে 62 পেজে আছে অদক্ষ মানুষ রাষ্ট্র বা সমাজের কি কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয়, তেমনি রাষ্ট্রের কি অর্থনৈতিক কার্যক্রমকেও আরও গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের কি অর্থনৈতিক সম্পদে পরিণত হয়, কিন্তু একজন অদক্ষ মানুষ কিন্তু তা হতে পারে না। এই বাংলাদেশের এই বিশাল জনসমষ্টিকে আমরা কি কি উপায় একজন দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি, দেখো তার কয়েকটি ধাপ আছে। মানসম্পন্ন শিক্ষা, কর্মমুখী শিক্ষা প্রদান, প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান, পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে কি সহায়তা প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান, মানে যে কাজটা তাকে নিযুক্ত করা হবে সেই কাজটায় তাকে কি একেবারে পারদর্শী করে তুলতে হবে। উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশলের শিক্ষাদান, মানে টাকাটা তুমি কিভাবে ওখানে ব্যয় করে কিভাবে অধিক পরিমাণে আবার কি আয় করে নিয়ে আসবে সেই কৌশলটাও তোমাকে শিখিয়ে দিতে হবে। উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা, উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। এগুলো যদি একজন অদক্ষ মানুষকে এই দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য যদি এইসব কর্ম সহায়তা দান করা হয় বা প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কি হবে, সে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে, যেটা দেশে কি একজন সম্পদে পরিণত হবে। একজন দক্ষ মানুষ কিন্তু একজন সম্পদ, দেশের উন্নয়নে তারা কি বিভিন্নভাবে কাজে লাগাতে পারে, কিন্তু অদক্ষ মানুষ কখনোই পারে না। এই মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র ও জনগণের ভূমিকাটা কি? রাষ্ট্রের ভূমিকা, জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধানত ভূমিকাটি আসলে রাষ্ট্রকেই নিতে হয়। যে রাষ্ট্র একজন মানুষের শিক্ষা, দীক্ষা, বাসস্থান, চিকিৎসা সব কিছুর দায়িত্ব বহন করে, তাহলে কি হয়, সেই দেশের জনগণ কিন্তু দ্রুত মানব সম্পদে পরিণত হয়। কিন্তু রাষ্ট্র যদি এগুলো কি দায়িত্ব পালনে বা মৌলিক চাহিদা পূরণে অক্ষম হয়, তাহলে সেই দেশের জনগণ কি মানব সম্পদে পরিণত হবে না এবং অর্থনৈতিক দিক থেকে রাষ্ট্র কি ধীরে ধীরে পিছিয়ে পড়বে। বাংলাদেশ নিজেকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য জনগণকে কি মানব সম্পদে পরিণত করার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর জনগণের ভূমিকা এখানে কি হবে, আমাদের সম্পদকে সীমিত, তাহলে রাষ্ট্রের পক্ষে অল্প সময়ের মধ্যে নাগরিকদের অন্ন, বস্ত্র, বাসস্থানের
চিকিৎসা, এগুলো আসলে সকল চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও জনগণের জীবনমানের বৃদ্ধির লক্ষ্যে নানা রকমের উদ্যোগ গ্রহণ করছে। জনগণকে এসব সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে নিজেকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের সপ্তম অধ্যায়ের এই একটা পার্টই বাকি ছিল, আমরা সেটা কমপ্লিট করে দিয়েছি। আমি চাচ্ছি এরপরে আমরা একটু অষ্টম অধ্যায়টা নিয়েও একটু আলোচনা করব। অষ্টম অধ্যায়টা কিন্তু অনেক সহজ একটা অধ্যায়, যেটা তোমরা অল্প ধারণা থেকেই জ্ঞান অর্জন করতে পারবে বা জানতে পারবে, কিছু বুঝতে পারবে। তাহলে আমরা একটু অষ্টম অধ্যায়টা নিয়ে আলোচনা করি। তোমরা সপ্তম অধ্যায়ে যে পুরোটা পড়ানো হয়েছে, আশা করি তোমরা বাসায় বসে আরও ভালো করে পড়বে। তাহলে আমরা একটু অষ্টম অধ্যায়টা একটু বের করি। অষ্টম অধ্যায়ে আছে কি? বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। যেহেতু আমাদের একটা সিলেবাস চলে এসেছে, সেহেতু সিলেবাস অনুযায়ী আমি এই অষ্টম অধ্যায়টা পড়াবো। তোমরা একটু দেখো। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এইটা একটা দেখো, এটা কি? একটা গ্লোব। গ্লোবকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানচিত্র মতো দেওয়া আছে, ঠিক না? বিভিন্ন দেশ চিহ্নিত করা আছে। প্রাচীনকালে মানুষ যখন বসবাস করা শুরু করে, তখন কিন্তু এরকম রাষ্ট্র ছিল না। ধীরে ধীরে 5-6 বছর আগে, 1000 বছর আগে থেকে ধীরে ধীরে নগর সৃষ্টি হওয়া শুরু করে বিভিন্ন নদী সমুদ্রের তীরবর্তী এলাকায়, এবং ধীরে ধীরে আরও ধীরে ধীরে এই আধুনিক একটা রাষ্ট্রের রূপ নেয়। তাহলে এক একটা রাষ্ট্র তৈরি হতে কিন্তু অনেক সময় লেগেছে, একদিনে এটা তৈরি হয়নি। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকা লাগবে, যার একটা সরকার থাকা লাগবে, জনসমষ্টি থাকা লাগবে, সার্বভৌমত্ব থাকা লাগবে। এগুলো যে দেশেরই আছে না কেন, সেই একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের বাংলাদেশেও কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, বাংলাদেশের জনসমষ্টি আছে, সরকার আছে, সার্বভৌমত্ব আছে। সব মিলিয়ে ধীরে ধীরে বাংলাদেশও একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। বা একটি দেশে গঠিত হতে হলে এই 4টি উপাদান অবশ্যই থাকা লাগবে। এই 4টি উপাদান ছাড়া কখনোই একটা রাষ্ট্র তৈরি হতে পারে না। তোমরা বইটা বের করো, একটু দেখো, 66 পেজেই আছে। এই 4টি উপাদানের মধ্যে দেখো, প্রথমে যে জনসমষ্টি আছে, একটি রাষ্ট্র গঠিত হতে গেলে যদি তোমার নির্দিষ্ট স্থানও থাকে, সরকার থাকে, যদি জনগণ না থাকে, তাহলে তুমি দেশ পরিচালনা করবা কিভাবে? তাহলে কখনোই একটা রাষ্ট্র
তা হতে পারে না। এজন্য একটি দেশ তৈরি হতে গেলে জনসমষ্টি অপরিহার্য। তবে জনসংখ্যার দিক থেকে কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নাই। জনসংখ্যা কমও হতে পারে, বেশিও হতে পারে। তেমনি একটা রাষ্ট্র তৈরি হতে গেলে একটা নির্দিষ্ট জায়গারও প্রয়োজন, ভূখণ্ড। এই ভূখণ্ডের ক্ষেত্রেও কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নেই। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরিস্থ আকাশ সীমানাকে বোঝায়। এই ভূখণ্ডটি ছোটও হতে পারে, বড়ও হতে পারে। সরকার, রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কি আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে। জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি কি আনুগত্য করে। সার্বভৌমত্ব, রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি সার্বভৌমত্ব। একটি রাষ্ট্রের সর্বোচ্চ চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলতে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। এর ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে, তাকে সে যে আদেশ করবে তা পালনে কি বাধ্য থাকবে। সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সার্বভৌমত্ব হল রাষ্ট্রের অস্তিত্ব ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বময় ক্ষমতা। এই যে চারটি উপাদান আলোচনা করে দেখা যায় যে আমাদের দেশে কিন্তু এই চারটি উপাদানই কি বিদ্যমান আছে। কি আছে? আমাদের দেশের কিন্তু একটা নির্দিষ্ট স্থান আছে, আমাদের অনেক জনসংখ্যা আছে, আমাদের একটা সরকার আছে এবং আমাদের দেশেও কিন্তু দেশটাও সার্বভৌমত্বের অধিকারী। সুতরাং বাংলাদেশ কিন্তু এ কারণেই একটা রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। এখন এখানে নাগরিক ও নাগরিকদের সম্পর্কে আমরা কিছু জানব। নাগরিক কারা? রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকেই কিন্তু নাগরিক বলা হয়। নগরে বসবাসকারীকে একসময় নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্র গঠিত হতো। এই নগর রাষ্ট্রের অধিকারীরাই নাগরিক হিসেবে গণ্য হতো। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকের ধারণা কিছুটা পাল্টেছে। যেমন রাষ্ট্রের একজন নাগরিক একদিকে যেমন সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করবে, তেমনি একজন রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য কিন্তু পালন করতে হবে, তাহলেই সে একজন নাগরিক হবে। কিন্তু একজন বিদেশি কিন্তু নাগরিক হতে পারে না, কারণ একজন বিদেশি কিন্তু শুধু সামাজিক অধিকারই ভোগ করে, তিনি কিন্তু কোনো রাজনৈতিক অধিকার কি ভোগ করে না। এজন্যই কিন্তু আমাদের দেশের নাগরিকরাই কিন্তু নাগরিক হতে পারে, কিন্তু বিদেশিরা কখনোই নাগরিক হতে পারে না। কারণ আমাদের দেশের নাগরিকরাই সব কিছুতেই কিন্তু অধিকারটা ভোগ করে থাকে। যেমন তারা সামাজিক রাজনৈতিক অধিকার ভোগ করে থাকে, তেমনি তারা দায়িত্ব কর্তব্য পালন করে থাকে রাষ্ট্রের প্রতি। কিন্তু একজন বিদেশি কিন্তু বিভিন্ন চাকরি, শিক্ষা, ব্যবসা ক্ষেত্রে সব দিক থেকে এসে ভোগ করে যে সামাজিক অধিকারটা তারা কি ভোগ করতে পারে, কিন্তু রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে একটু দূরে রাখা হয়। এই জন্য তারা কি নাগরিক হতে পারে না। এই নাগরিকত্ব লাভের নিয়ম, নাগরিকত্ব লাভের নিয়ম কি তোমরা জানো? এখন যদি আমরা একটু আলোচনা করি তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে নাগরিকত্ব লাভের নিয়ম সম্পর্কে।
দেখো, নাগরিকত্ব লাভের নিয়ম কয়টা? একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিক, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক। নাগরিকত্ব লাভের নিয়ম হচ্ছে দুইটা। জন্মসূত্রে নাগরিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে কি জন্মস্থান নীতি। এই জন্মসূত্র নীতিটা কি? জন্মসূত্র নীতিটা হচ্ছে, এই নীতি অনুযায়ী বাবা মায়ের সন্তান যে দেশেই জন্মগ্রহণ করবে সেই সন্তান সেই দেশেরই কি নাগরিক হবে। সরি, আমি আরেকবার বলছি। এই নীতি অনুযায়ী বাবা মা যে রাষ্ট্রের নাগরিক সন্তান সেই রাষ্ট্রেরই নাগরিক হবে। যেমন এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি বাবা মার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও সে কিন্তু ওই জাপান বা ওই ফ্রান্সেরই নাগরিক হবে, সে বাংলাদেশে কি নাগরিক হতে পারবে না, কারণ বাবা মা কোথায়? জাপানের বা ফরাসি। আর জন্মস্থান নীতি অনুযায়ী বাবা মা যে দেশে বসে সন্তান জন্ম দেবেন সেই দেশেরই কি নাগরিকত্ব লাভ করবে। যেমন বাংলাদেশি কোনো নাগরিকের বাবা মায়ের সন্তান যদি আমেরিকা জন্মগ্রহণ করে, তাহলে এই জন্মস্থান নীতি অনুযায়ী সে ওই আমেরিকারই কি নাগরিক হবে। তবে বিশ্বে খুব খুব কম সংখ্যক রাষ্ট্র এই নীতিটা কি অনুসরণ করে। আরেকটা নাগরিকত্ব লাভের উপায় হচ্ছে কি তোমার অনুমোদন সূত্রে। এই অনুমোদন সূত্রে নাগরিক হতে গেলে কিছু আবেদন করতে হবে। নাগরিক যে দেশের নাগরিকত্ব পেতে চায় সেই দেশে কি করতে হবে? আবেদন করতে হবে। শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়া নানা কারণে এক দেশের নাগরিক কিন্তু অন্য দেশে বসবাস করে থাকে। এরূপ বসবাসকারী ব্যক্তি কিন্তু অনেক সময় ওই রাষ্ট্রের কি নাগরিকত্বের প্রয়োজন হয়ে পড়ে। তাহলে ওই দেশের নাগরিকত্ব লাভ করতে হলে তাকে কি করতে হবে? কিছু শর্ত আছে যেটা তাকে অর্জন করতে হবে। সেটা হচ্ছে কি বিয়ে, সম্পত্তি ক্রয়, বসবাস, চাকরি, ভাষা জানা, সেনাবাহিনীতে যোগদান, ভালো চরিত্র, উন্নততর দক্ষতা, রাজনৈতিক আশ্রয় ইত্যাদি। এই শর্তগুলো যদি সে অর্জন করতে পারে তবে অবশ্যই সে অনুমোদন সূত্র অনুযায়ী এদেশে কি নাগরিকত্ব লাভ করতে পারবে। এরপরে দেখো আরেকটা নাগরিকত্ব আছে, দ্বি-নাগরিকত্ব। এটা হলো একই ব্যক্তি দুটি দেশে কি নাগরিকত্ব লাভ করাকে বলে দ্বি-নাগরিকত্ব। কোনো বাংলাদেশি বাবা মার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশে কি নাগরিক হয়। অন্যদিকে বাবা মা বাংলাদেশি হয় সে বাংলাদেশেরও নাগরিক। তাহলে কি হলো? এক হচ্ছে সে ওখানে জন্মগ্রহণ করেছে সে অনুযায়ী সে আমেরিকার নাগরিক, আবার বাবা মার দিক থেকেও সে কি বাংলাদেশের নাগরিক। এই যে তার দুই ধরনের যে নাগরিকত্ব অর্জন করা, এটাই হচ্ছে দ্বি-নাগরিকত্ব, মানে দুইটা নাগরিকত্ব লাভ। এক্ষেত্রে সে প্রাপ্ত বয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারবে। তবে ইচ্ছা করলে সে দুটি রাষ্ট্রেরই নাগরিকত্ব লাভ করতে পারবে।
এরপরে একটু সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি দেশের উন্নয়নে নাগরিকদের ভূমিকা। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছ থেকে নানা অধিকার কি আমরা যেমন ভোগ করে থাকি, বিনিময়ে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতিও কিন্তু আমাদের কিন্তু অনেক নিয়ম কানুন আইনের এগুলোর প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যেমন রাষ্ট্র প্রদত্ত শিক্ষালাভ, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও সদ্ব্যবহার করা ইত্যাদি। দেশের উন্নয়নের জন্য আমাদের কিন্তু এসব কি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে সপ্তম অধ্যায় পাঠ 5 নিয়েও আলোচনা করেছি এবং অষ্টম অধ্যায়টাও আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করেছি। তোমরা বাসায় বসে একটু আরও ভালো করে পড়বা, বারবার একটু রিডিং করবা, তাহলে আরও বেশি জানতে পারবা। তাহলে বাসায় একটু কাজ দিয়ে দিই। রিডিং তো অবশ্যই করতে হবে, একটু প্রশ্ন উত্তরও একটু লেখার চেষ্টা করবে। যদিও তোমাদের এখন অ্যাসাইনমেন্টের পালাক্রম চলছে, পর্যায়ক্রমে আসছে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো, আশা করি তোমরা ওইগুলো ভালো করে পড়বে। তার ফাঁকেও যদি একটু সময় পাও তোমরা বাসায় বসে একটু কাজ করবে। একটা ছোট্ট একটা প্রশ্ন নিয়ে বাসায় বসে করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।